নমস্কার পুনরায়। আমি অর্ঘ্য সরকার। গত সপ্তাহ আপনারা শুনেছিলেন রক্তস্নাত রাজমুকুটের প্রথম পর্ব। শেষ করেছিলাম একটি প্রশ্ন দিয়ে। রাজা বিক্রমাদিত্যের কি মৃত্যু হয়েছিল, নাকি তিনি আজও অপেক্ষা করছেন কোনো অন্ধকার গুহায়? আজকে আমরা সেই রহস্যের দুয়ার খুলে দেব, যা আপনাদের নিয়ে যাবে গটে কিছু পরিচিতা কিন্তু বিভীষিকাময় স্থানে। প্রস্তুত তো? তাহলে শুরু হোক রক্তস্নাত রাজমুকুট দ্বিতীয় পর্ব। সেই আগুনের শিখা কি পুরো শোণিতপুরকে ভস্মীভূত করেছিল, নাকি শুধু একটি অভিশপ্ত রাজবংশের কলঙ্ককে লুকিয়ে দিয়েছিল? ইতিহাস এর উত্তর দেয় না, কিন্তু ইতিহাস যা লুকিয়ে রাখে, কিছু মানুষের জীবনে তা বিভীষিকা হয়ে ফিরে আসে। এই ঘটনাটি শুরু হয়েছিল প্রায় ৫০ বছর আগে, নতুন করে নতুন এক অধ্যায় নিয়ে। আপনারা কি বিশ্বাস করেন একটা রাজমুকুটের মধ্যে একটা আত্মা বন্দী হয়ে থাকতে পারে? একটা রাজমুকুট যা একসময় রক্ত আর অভিশাপে সোনা ছিল, এখন একটি মিউজিয়ামের কাঁচের শোকেসে নিশ্চুপ হয়ে পড়ে আছে। কিন্তু তার ভিতরের শিকার, সেই রাজা বিক্রমাদিত্যের ব্যর্থতার আত্মা, সে কি মুক্তি চেয়ে বেরিয়ে আসতে চায়, নাকি পুরো দুনিয়াকেই তার কষ্টের সঙ্গী করতে চায়? ১৯৭৫ সাল। পুরাতত্ত্ববিদ ড অমিতাভ সেন তখন নতুন উৎসাহে শোণিতপুরের ধ্বংসপ্রাবণ অবশেষ নিয়ে গভীর গবেষণায় ব্যস্ত। বছরের পর বছর ধরে তিনি খুঁজেছিলেন সেই হারানো রাজপ্রাসাদ, যা প্রচলিত লোকগাথাতে রক্তপ্রাতার রাজবাড়ি নামে পরিচিত ছিল। অনেক চেষ্টার পর একদিন রোদ্দুর পরই দুর্বল এক দুপুরে তার দল একটা গুহার মুখে পৌঁছেছিল। গুহার মুখটা পুরনো লাটাপাতা আর বিভিন্ন ঝাউর জাঙ্গলে ঢাকা ছিল, কিন্তু ভিতর থেকে একটা অস্ফুট ঠান্ডা হাওয়া বেরিয়ে আসছিল, যা অমিতাভকে কেমন যেন একটা অনুভূতি দিচ্ছিল। গুহার ভিতরে ঢুকতেই তারা দেখলেন এক অদ্ভুত দণ্ডশাল মূর্তি। পাথরের গণ্ডি দিয়ে ঘেরা সেই মূর্তিটি ছিল একজন রাজার। তার পরনে একসময় যা শোভা পেত, তার শুধু অংশবিশেষ পড়া ছিল, কিন্তু তার মাথায় ছিল একটা মুকুট, লোহায় ঘড়া, কিন্তু মধ্যে মধ্যে লাল পাথরের টুকরো দিয়ে সজ্জিত। মুকুটটি দেখলে মনে হবে যেন তার থেকে এখনও রক্ত ঝরে পড়ছে। একটা নিশ্চুপ বিভীষিকা। অমিতাভ সেনের বুকে ঢুকঢুকি বেজে উঠল। এটাই কি সেই রাজমুকুট, যা নিয়ে লোকগাথাগুলো জীবন্ত ছিল? দলের সবাই ছিল উত্তেজিত। তারা যন্ত্রপাতি নিয়ে কাজে লেগে গেল। পাথর সরিয়ে মুকুটটি তুলে আনা হলো, কিন্তু যখন মুকুটটি মূর্তি থেকে আলাদা করা হলো, তখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। গুহার ভিতরের হাওয়া হঠাৎ করে ভারী হয়ে উঠল। দেওয়ালগুলো কেমন যেন কেঁপে উঠল। গুহার ছাদ থেকে ছোট ছোট পাথর খসে পড়ছে। দলের একজন সদস্য অশোক মুকুটটি হাতে নিয়েছিল। মুকুটটি হাতে নিতেই তার চোখগুলো সাদা হয়ে গেল, আর তার শাড়িরটা হঠাৎ করে যেন কেউ কেঁপে উঠল। মুকুটটি তার হাত থেকে ছিটকে পড়ল মাটিতে। অশোক ঘামেতে ভিজে মুকুটটির দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, না, না, তাকে মুক্তি দিও না, এবং পরের মুহূর্তে মাটিতে ধসে পড়ল, তার শাড়িরটা নিষ্প্রাণ। অমিতাভ সেন বিস্মিত, ভয়াভীত। এই কি সেই অভিশাপ? দলের বাকি সদস্যরা তড়িৎগতে অশোককে তুলে বাইরে নিয়ে আসে, কিন্তু অশোক কোনো কথা বলছে না, শুধু আকাশের দিকে তাকিয়ে থাকছে। তার চোখের তারায় ভয়ার্ত একটা সময় থমকে দাঁড়িয়ে আছে। ডাক্তাররা পরে বললেন অশোকের শক লেগেছে, কিন্তু অমিতাভ জানতেন এটা শক শুধু শারীরিক নয়, এটা আরও অনেক গভীর কোনো অভিশাপের প্রভাব। মুকুটটি ঘুরিয়ে ঘুরিয়ে কলকাতার এক পুরনো মিউজিয়ামে আনা হলো। সেই মিউজিয়ামের পুরনো দাক্ষিণা দেওয়ালের সামনে একটা শীতল কাচের ডিসপ্লে বক্সে মুকুটটি সজ্জিত হল। নাম দেওয়া হল শোণিতপুরের অভিশপ্ত রাজমুকুট। সবাই ভাবল এখন সব শান্তি, কিন্তু অমিতাভ জানতেন শুরু তো এখনও হয়নি। রাজা বিক্রমাদিত্যের আত্মা কি এখনও সেই মুকুটের মধ্যে বন্দী, নাকি সে এখন মুক্ত? এই প্রশ্নগুলো অমিতাভকে ঘুমিয়ে লেখে দিত না। প্রতি রাতে মিউজিয়াম থেকে তার কাছে ফোন আসত। রাতের বেলার সিকিউরিটি গার্ডরা অদ্ভুত কথা বলত। কেউ বলতো নাকি মিউজিয়ামের ভিতর থেকে ঘোড়ার হেঁসা শোনা যায়, কেউ বলতো নাকি কাঁচের ডিসপ্লে বক্সের ভিতর থেকে নাকি কোনো শীতল হাত বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। এক রাতে অমিতাভ নিজের চোখে দেখলেন, মিউজিয়ামের ক্যামেরা ফুটেজে দেখলেন নিশ্চুপ মিউজিয়ামের করিডরে একটি ছায়া ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে। তার পাগুলো মাটি ছুঁচ্ছে না, আবার দেখতে ঠিক মানুষের মতো নয়। সেই ছায়াটা ধীরে ধীরে রাজমুকুটের দিকে এগিয়ে গেল, আর তার হাতটা সেই কাচের ডিসপ্লে বক্সের উপর রাখল। যখন হাতটা রাখল, তখন সব ক্যামেরার স্ক্রিনে শুধু স্ট্যাটিক। পরের দিন সকালে অমিতাভ সেন মিউজিয়ামে গিয়ে দেখেন রাজমুকুটটি যা ডিসপ্লে বক্সে ছিল, সেই ডিসপ্লে বক্সের কাঁচ ভেঙে চৌরচির হয়ে আছে। কিন্তু আশ্চর্য বিষয় হল মুকুটটি সেখানে নেই। পুরো মিউজিয়ামে খুঁজেও তার কোনো সন্ধান মেলেনি। কে নিয়ে গেল, কেন নিয়ে গেল, নাকি সে নিজের ইচ্ছাতে বেরিয়ে গেছে? মুকুটটি কোথায় গেল?
এই ঘটনার পর থেকে ডক্টর অমিতাভ হোসেনের জীবনে কি কি বিভীষিকা এলো আর সেই মুকুটের সঙ্গে কি কোনো নতুন অভিশাপ জড়িয়ে রয়েছে যা আজকের দিনেও জীবন্ত ডক্টর অমিতাভ হোসেনের ঘুম ভেঙে গেল বাইরে প্রচণ্ড বৃষ্টি আর ঘরে একটা ভত্তুরে নিঃশব্দতা মিউজিয়াম থেকে মুকুটটি চুরি হয়নি সেটা নাকি উদয় হয়ে গেছে কথা কেউ বিশ্বাস করবে না কিন্তু অমিতাভ জানতেন এটার পেছনে কোনো মানুষ নয় আছে সেই পুরনো প্রেত আত্মা শুনব পরবর্তী ধাপ মুকুটটি হারাবার ঠিক ৩ দিন পরের কথা ডক্টর অমিতাভ সেনের বাড়িটি ছিল কলকাতার এক পুরনো নেবারহুডে একটা বিশাল কলোনিয়াল স্টাইল বাড়ি সেই রাতে বৃষ্টির বেগ বাড়ার সাথে সাথে অমিতাভ অনুভব করলেন তার বাড়ির বাতাসে কেমন যেন একটা পচা বা রটিং গন্ধ ভেসে বেড়াচ্ছে ঠিক যেমন পুরনো যুদ্ধক্ষেত্রে মৃতদেহের গন্ধ হয় অমিতাভ তার লাইব্রেরিতে বসে পুরনো পাণ্ডুলিপি পড়ছিলেন হঠাৎ লাইব্রেরির দরজায় কেউ একটি টোকা দিল খক খক তিনি মুখ তুলে তাকালেন কেউ নেই কিন্তু মেঝের ওপর তিনি দেখলেন কিছু কাঁচা রক্তের ছিটে আর সেই ছিটেগুলো ধীরে ধীরে একটি নির্দিষ্ট দিকে এগিয়ে যাচ্ছে তার নিজের বেডরুমের দিকে আপনারা কি জানেন যখন কোনো অভিশাপ ফিরে আসে সেটা শুধু একা আসে না সে নিয়ে আসে তার সাথে মৃত্যুর একটি পরিবার অমিতাভর মনে হলো তার বাড়িতে এখন তিনি একা নন তার সাথে আরও কেউ আছে যাকে তিনি মিউজিয়াম থেকে নিয়ে এসেছেন ইন্দ্রাণীর ছায়া অমিতাভর বেডরুমের সামনে দাঁড়াতেই তার রক্ত হিম হয়ে গেল তিনি দেখলেন তার বিছানায় কেউ একজন বসে আছে সাদা শাড়ি কিন্তু সেটা কাদায় আর রক্তে মাখা মহিলাটির মুখ দেওয়ালের দিকে ফিরানো কে কে আপনি অমিতাভ কাঁপুনি করে জিজ্ঞেস করলেন মহিলাটি ধীরে ধীরে মুখ ঘোরালো সেটা কোনো মানুষের মুখ ছিল না চোখের জায়গায় দুটো বিশাল গর্ত আর মুখ দিয়ে পোকা বেরিয়ে আসছে কিন্তু তার মাথায় ছিল সেই হারানো রাজমুকুট মুকুটটির লাল পাথরগুলো এখন যেন আরও বেশি জলজল করছে মনে হচ্ছে সেগুলো আসল রুবি নয় জ্বলন্ত আগুনের গোলা সেই মৃত মহিলা যাকে ইতিহাস ইন্দ্রাণী বলে চিনেছে একটা অস্ফুট স্বরে বলল তুই আমাদের ঘুমিয়ে থাকতে দিলি না কেন বিক্রমকে তুই জাগিয়ে দিলি কেন সাথে সাথে বাড়ির সব আলো নিভে গেল অমিতাভর পকেটে থাকা টর্চটা তিনি জ্বলালেন কিন্তু টর্চের আলোতে তিনি যা দেখলেন তাতে তার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো অশোক তার সেই অ্যাসিস্ট্যান্ট যাকে তিনি ভাবলেন সুস্থ হচ্ছে সেই অশোক এখন তার লাইব্রেরির সিলিং থেকে ঝুললে আছে তার জিভটা বাইরে বেরিয়ে এসেছে আর তার বুকের ওপর একটি পুরনো বাংলা অক্ষরে লেখা প্রতিশোধ অমিতাভ বুঝতে পারলেন অশোকের মৃত্যুর মাধ্যমে এই প্রেত রাজত্ব শুরু হল বিক্রমাদিত্য আর ইন্দ্রাণীর প্রেত আত্মা এখন কলকাতার রাস্তায় মুক্ত তারা শুধু অমিতাভকে হত্যা করতে আসেনি তারা এসেছে এই শহরের নতুন একটি শোনিতপুর বানাতে ঠিক সেই মুহূর্তে অমিতাভর ফোনে একটা আননোন নাম্বার থেকে কল এলো ওপার থেকে একটা ভারী গাম্ভীর্য গলার আওয়াজ শোনা গেল ডক্টর সেন আপনি যা খুলেছেন তা বন্ধ করার শক্তি আপনার নেই আমি আসছি শোনিতপুরের শেষ বংশধর আসছে লাইনটা কেটে গেল অমিতাভ টর্চের আলো ঘোরাল কিন্তু বেডরুমে সেই ভত্তুরে মহিলা আর মুকুট কেউ নেই আছে শুধু সেই পচা গন্ধ আর মেঝেতে পড়ে থাকা অশোকের নিষ্প্রাণ দেহ অমিতাভর কাছে কলটা কার ছিল কে এই শোনিতপুরের শেষ বংশধর আর সেই মুকুটটা এখন কার মাথায় শোভা পাচ্ছে 2026-এর এই কলকাতায় কি আবার ফিরে আসবে সেই পুরনো যুদ্ধ জানার জন্যে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী রবিবার পর্যন্ত শুনতে থাকুন রক্ত স্নাত রাজমুকুট আমি অর্ঘ্য সরকার দি অর্ঘ্য হাব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সাবধানে থাকবেন কারণ অন্ধকারে হয়তো আপনার পেছনেও কেউ দাঁড়িয়ে আছে